গণতন্ত্রের অবক্ষয়, কর্তৃত্ববাদী ঝুঁকির তালিকায় ভারত, মার্কিন প্রতিষ্ঠানের প্রতিবেদন। তার মানে হচ্ছে গণতন্ত্রের পথ ছেড়ে ঝুঁকছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে। এটা পরিষ্কার। মোটামুটি পুতিনের সাথে যেই অন্তরঙ্গতার দৃশ্য সম্প্রতি বিশ্ব প্রত্যক্ষ করলো মোদির সঙ্গে, সেই সংখ্যাটা আরো বাড়ল। শুধু তাই না, গত যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনের পর দুদকের চোখ এখন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের দিকে। দর্শক, আবুল খায়েরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে, এই মর্মে একটি খবর। নিঃসন্দেহে একটি বড় কেউকেটা। বেঙ্গল গ্রুপ খুব প্রভাবশালী এবং আবুল খায়ের লিটু বেশ ডাকসাইটের একজন ব্যবসায়ী, ক্ষমতাসীনদের। দুদকের চোখ এখন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের দিকে। দর্শক, আবুল খায়েরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে, এই মর্মে একটি খবর। নিঃসন্দেহে একটি বড় কেউকেটা। বেঙ্গল গ্রুপ খুব প্রভাবশালী এবং আবুল খায়ের লিটু বেশ ডাকসাইটের একজন ব্যবসায়ী, ক্ষমতাসীনদের সঙ্গেই তার ওঠা বসা অথবা তাদের যেই প্রভাব, সেটি বলার অপেক্ষা রাখে না। 90 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার আদালতে দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন। দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত প্রতিবেদন সূত্র বলছে, বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে 12,41,837 টাকার তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে দুদকের অনুসন্ধানে 90,32,30,30,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে 2017 সালের 23শে এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক 2004-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে দুদকের অনুসন্ধানে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের সংস্থাটির ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে গত 9 জুলাই মামলাটি দায়ের করেন। দর্শক, সাম্প্রতিক কালে যেই বড় কয়েকজন ব্যক্তি, যেমন এনবিআর এর মতিউর, অন্যদিকে বেনজির, ঠিক একইভাবে এই আবুল খায়ের গ্রুপ, একটা বড় গ্রুপ, তার বিরুদ্ধে এই চার্জশিট দাখিল হলো। আসলে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে এরকম বহু বড় বড় গ্রুপ সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছে। নানাভাবে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের সম্পদ অর্জন করছে। সম্পদের একটি ছোট্ট অংশ দেশে রেখে বাকিগুলি পাচার করছে। অনেকগুলো গ্রুপের বিরুদ্ধে, অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে, কিন্তু এগুলো কখনো তাদের বিরুদ্ধে সেই আইনানুগ পথটা অনুসরণ করা হয় না। সারা বছর ব্যাপী যদি এই অভিযানগুলো পরিচালিত হতো, তাহলে এই এখন যেমন ঝড়ের বেগে বেশ কিছু পুলিশ কর্মকর্তা, বেশ কিছু দুদকের কর্মকর্তা, মাফ করবেন, এনবিআর বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, অতীতে কিন্তু সেটা দেখা যায় না। যেমন পি.কে. হালদার খুব আলোচিত ব্যক্তি ছিল, তিনি সটকে গেছেন। অবশ্য এখন পি.কে. হালদার বলছেন যে একটি গ্রুপের রোশানলে পড়ে তার এই পরিণতি। তো সেগুলো কোনো কিছুই তদন্ত হয়নি এত কাল। এখন এই বিষয়গুলো আস্তে আস্তে এসছে সামনে। দেখা যাক এখন এইগুলি কতখানি স্বচ্ছতার সাথে এবং বিশ্বাসযোগ্যভাবে এই তদন্ত কাজগুলো পরিচালিত হয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গণতন্ত্রের অবক্ষয়, কর্তৃত্ববাদী ঝুঁকির তালিকায় ভারত, মার্কিন প্রতিষ্ঠানের প্রতিবেদন। তার মানে হচ্ছে গণতন্ত্রের পথ ছেড়ে ঝুঁকছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে। এটা পরিষ্কার। মোটামুটি পুতিনের সাথে যেই অন্তরঙ্গতার দৃশ্য সম্প্রতি বিশ্ব প্রত্যক্ষ করলো মোদির সঙ্গে, সেই সংখ্যাটা আরো বাড়ল। শুধু তাই না, গত
যেই নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনের পর প্রথম লোকসভার অধিবেশনে রাহুল গান্ধীর বক্তৃতার বিরুদ্ধে যেভাবে প্রধানমন্ত্রী মোদী দুবার দাঁড়ালেন, অমিত শাহ 5 বার দাঁড়ালেন, অন্যান্য মন্ত্রী আরও 3 জন দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, তাতে বোঝা যায় যে তারা বিরোধী কণ্ঠ শুনতে, হজম করতে, সমালোচনা। তারপরে মহুয়া মৈত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী, তারও জ্বালাময়ী কণ্ঠ যখন কি শুরু হলো, তখন নরেন্দ্র মোদী অধিবেশন ছেড়ে চলে গেলেন। তো মহুয়া মৈত্রী পিছন থেকে বলছিলেন তখন ওই সময়, ডরিয়ে মাত, অর্থাৎ ভয় পাবেন না, শুনে যান। শোনেননি নরেন্দ্র মোদী। এর থেকে বোঝা যায় যে ভারতের সেই গণতন্ত্রের ঐতিহ্য, যে এই ঐতিহ্য এই উপমহাদেশ ফলো করত বা আদর্শ হিসেবে মনে করত, সেটি এখন তলানিতে। এটা নির্বাচনী প্রচার অভিযানের সময়ও দেখা গেছে। হিন্দুত্ববাদকে যেভাবে জাগ্রত করে ভোট সংগ্রহ করার দিকে মনোযোগী ছিল নরেন্দ্র মোদী, পুরো দেশকে ঐক্যবদ্ধ করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সেই ধরনের বাণী বা ভাষণ কেউ কিন্তু শোনেননি। তো সুতরাং মার্কিন প্রতিষ্ঠানের এই যে প্রতিবেদন, এটি দেখে কেউ চমকে উঠবে তেমনটা না, বরং বাস্তবতাটাকে তারা আরও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে। এবং এটা আমার ধারণা যে এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে। ভারতকে অটোক্রেটিক বা কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রোটেক্ট ডেমোক্রেসি। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, 1 থেকে 5 এই স্কেলে ভারতের অবস্থান 3.5, যা ভারতকে গুরুতর কর্তৃত্ববাদী ঝুঁকির তালিকায় উঠে আসা দেশগুলোর মধ্যে রেখেছে। কর্তৃত্ববাদী হওয়ার লক্ষ্যে প্রস্তুত দেশের তালিকার মধ্যে ভারতের সূচক সর্বোচ্চ, অর্থাৎ তাদের সূচকটা সর্বোচ্চ কর্তৃত্ববাদী দেশের তালিকায় ঢোকার জন্য। 2024 সালের শুরুতে ভিডেম নামের আরেকটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছিল, গণতন্ত্রের সূচকে 179 দেশের মধ্যে ভারতের অবস্থান বেশ নিচের দিকে। ভারতের অবস্থান আইভরি কোস্টের কিছু উপরে, যেখানে পরিস্থিতি খুব খারাপ বলে বিবেচনা করা হয়। আইভরি কোস্ট যেই দেশটাকে খুব খারাপ বিবেচনা করে, তার ঠিক উপরে আছে। ভারতের রেটিং সর্বোচ্চ 3.5। কর্তৃত্ববাদের প্রশ্নে বড় বড় দেশের মধ্যে যুক্তরাষ্ট্র বর্তমানে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বলে বর্ণনা করেছেন প্রোটেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থাটাও ভালো না, সেটাও এটা বলা হচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, তালিকায় যুক্তরাষ্ট্রের স্কোর 2.1, পোল্যান্ডের 2.3। গণতন্ত্রের গুরুতর হুমকিতে যেভাবে প্রজেক্ট ডেমোক্রেসি সংজ্ঞায়িত, তা থেকে বোঝা যাচ্ছে ভারতে গণতান্ত্রিক মূল্যবোধের সাম্প্রতিককালে প্রবল ক্ষয় হয়েছে। এই সংজ্ঞা ভবিষ্যতে ভারতে আরো বড় ধরনের বিপদের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, বাকিটা দর্শক আপনারা বুঝে নেন। ভারতের বর্তমান নির্বাচন, শাসক গোষ্ঠীর আচরণ সব মিলিয়ে কেমন থেকে আপনারাই এসবকে ভালো অনুধাবন করতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।